শীতকালীন সময় পেয়ারা গাছের কি কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুলের কড়ি আসবে, গাছের গোড়ার মাটিতে এখন এই মুহূর্তে কি খাবার দিতে হবে, কোন ডালটা কাটিং করতে হবে এবং বিশেষ করে কি স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুলের কড়ি আসবে, সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আপনারা দেখছেন রাজু গার্ডেন 2.0। চলুন আমরা ঝটপট একটু জেনে নিই পেয়ারা গাছের বিশেষ করে শীতকালীন সময় কি কি পরিচর্যা করতে হবে এই মুহূর্তে। সর্বপ্রথম আমাদের কাজ হবে গাছের গোড়ার মাটিতে খাবার দেওয়া। তাহলে চলুন আমরা একটু ঝটপট দেখে নিই গাছের গোড়ার মাটিতে এখন এই মুহূর্তে শীতকালীন সময় কি খাবার দিতে হবে। পেয়ারা গাছটি আমার প্লাস্টিকের হাফ ড্রামে প্রতিস্থাপন করা, তাই হাফ ড্রামের ক্ষেত্রে বিশেষ করে কতটুকু পরিমাণে খাবার দিতে হবে, কী কী খাবার দিতে হবে সেটা আমরা একটু দেখে নিই। যেমন দেখেন এখানে বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট যা টিএসপি, আপনারা চাইলে এখানে ডিএপিটা দিতে পারেন, কোনো সমস্যা না। এটা কতটুকু পরিমাণে দিছি, 4 চামচের 4 চামচ পরিমাণ। এখানে দিছি এমওপি মিরোপা পটাশ, যেটা লাল পটাশ, বিশেষ করে আপনারা অনেকেই চেনবেন, এটা 4 চামচের 2 চামচ পরিমাণ। এখানে দিছি 4 চামচের 3 চামচ পরিমাণ জিপসাম, 4 চামচের 3 চামচ পরিমাণ জিপসাম। এখানে দিছি ম্যাগনেসিয়াম সালফেট 4 চামচের 2 চামচ পরিমাণ। তাহলে আমি কি কি সার দিছি আবার আরেকটু বলে দিই। যেমন দেখেন এখানে দিছি ট্রিপল সুপার ফসফেট টিএসপি 4 চামচের 4 চামচ পরিমাণ। এখানে দিছি এমওপি মিরোপা পটাশ 4 চামচের 2 চামচ পরিমাণ। এখানে দিছি জিপসাম 4 চামচের 3 চামচ পরিমাণ, ম্যাগনেসিয়াম সালফেট 4 চামচের 2 চামচ পরিমাণ। আর মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার কারণ কি, এই সারগুলো বিশেষ করে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটাকে রোধ করবে, বিশেষ করে হিউমিক অ্যাসিড। এবং বিশেষ করে এই হিউমিক অ্যাসিড দেওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে এই খাবারগুলো যাতে খুব সহজে গাছ গ্রহণ করতে পারে, যার কারণে হিউমিক অ্যাসিডটা দিছি। আর হিউমিক অ্যাসিড সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা একটু দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে কি কি উপকার আছে হিউমিক অ্যাসিড সম্পর্কে। এবার আসেন বিশেষ করে প্লাস্টিকের হাফ ড্রামের জন্য এই খাবারটি বিশেষ করে দেওয়ার চেষ্টা করব আমরা। তবে কিন্তু আপনারা যারা ছোট টবে প্রতিস্থাপন করেছেন, কিরকম ছোট টব একটু খেয়াল করে দেখেন তো। এরকম 16 থেকে 30 ইঞ্চি অথবা 25 ইঞ্চি অথবা 20 ইঞ্চি একটি টবে প্রতিস্থাপন করেছেন, অথবা এরকম ফলের ক্যারেটে প্রতিস্থাপন করেছেন, তাদের ক্ষেত্রে কতটুকু পরিমাণে এই সার দিতে হবে। এই যে পরিমাণটা দিছি এর অর্ধেক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে 4 চা চামচ দিছি, 2 চা চামচ দিবেন। এখানে 2 চামচ দিছি, 1 চামচ দিবেন। এখানে 3 চামচ দিছি, এখানে 1.5 চামচ দিবেন। আর ম্যাগনেসিয়াম সালফেটটা 2 চামচ দিছি, বিশেষ করে হাফ ড্রামের ক্ষেত্রে এখানে 1 চামচ দিবেন। আর হিউমিক অ্যাসিডটা 4 চামচের 1 চামচ দিবেন। তাহলে এইরকম ধরনের টবে বিশেষ করে এরকম ধরনের ফলের ক্যারেটে অর্ধেক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তবে কি শুধু এই সারটাই দিবেন না, আরও অন্যান্য কিছু দিতে হবে। সেটা কি অন্যান্য কিছু বলতে জৈব সার। এখানে জৈব সার অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এই যে দেখেন এই যে জৈব সার দেখছেন, এই জৈব সারটা অবশ্যই আপনাকে দিতে হবে প্রতি 2 মাস অন্তর। টবের গাছের ক্ষেত্রে আপনাকে প্রতি 2 মাস অন্তর জৈব সার অথবা কম্পোস্ট জাতীয় সার অথবা পাতা পচা সার অবশ্যই আপনাকে নিতে হবে। তাহলে চলুন আমরা এখন একটু দেখে নিই বিশেষ করে এই সারটা কিভাবে মিক্সার করতে হয় সেটা একটু দেখে নিই। তাহলে সর্বপ্রথম আমরা কি নিলাম, এরকম একটা গামলা নিলাম এবং এই জৈব সার বিশেষ করে কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা না। আপনারা বিশেষ করে এখানে এই যে আমি কতটুকু দিছি ভালো করে খেয়াল করেন। হাফ ড্রামের জন্য এরকম দেখা যায় 2 থেকে 3 কেজি 4 কেজি পরিমাণ দিতে পারেন হাফ ড্রামের ক্ষেত্রে। আর এরকম ছোটটা বলে 2 কেজি পরিমাণ, মানে কম বেশি হয়ে গেলে জৈব সার কোনো সমস্যা না। এবার আমরা কি করব, এই যে দেখেন এই সারটা এই যে দিয়ে দিলাম জৈব সারের উপরে। এবার এই সারটা সর্বনিম্ন আমরা 2 মাস অন্তর দেওয়ার চেষ্টা করব। তবে অন্যান্য কিভাবে কি পরিচর্যা করতে হয় স্টেপ বাই স্টেপস কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এবং ভিডিও আসবে। তাই আপনারা বিশেষ করে প্রতি 2 মাস অন্তর এই সারগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়ার মাটিতে। এবার কিন্তু আমরা মিক্সার করা হয়ে গেল। এবার একটা কাজ করতে হবে, সেটা কি জানেন, আপনার টবের মাটিটাকে কিন্তু আলগা করতে হবে। আলগা বলতে নিড়িয়েন বা কাঁচি দিয়ে মাটিটাকে এরকম ঝুরঝুরে করে নিতে হবে। ভালো করে খেয়াল করেন, ঝুরঝুরে করে নেওয়ার পর এই যে সারটি আমরা সমস্ত সারগুলো টবের ভিতরে দেওয়ার চেষ্টা করব। তবে একটা জিনিস খেয়াল করবেন সবসময়, টবের মাটি যখন ভরাট করবেন কিছু জায়গা কিন্তু ফাঁকা রাখবেন। এই যে এখন সার দিচ্ছি, যার কারণে কিন্তু এই সারগুলো কিন্তু এখানে দিতে পারতেছি। যদি সম্পূর্ণ সেম মাটি হতো তাহলে কিন্তু কিছু মাটি আমাদের উঠানো লাগতো। এবার কি করবেন, এই যে সারগুলো দিয়ে দিলাম দেখছেন,
এই খাবার যদি দেওয়া যায় প্রতি 2 মাস অন্তর, গাছের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে, গাছে ফুল ফল আসতে কিন্তু কোনো রকমই সমস্যা হবে না। দেখছেন? এবার মাটির সাথে আমরা মিশিয়ে ভালো করে দেওয়ার পর আমরা কি করব, এখানে কিছু পানি অ্যাড করব। দেখেন আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, সমস্ত টবের মাটিটা আমরা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। শীতকালীন সময় পেয়ারা গাছের গোড়ার মাটিতে কি খাবার দিতে হবে আমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছি। এখন আসেন ডাল কাটিং এর একটা বিষয় আছে। পেয়ারা গাছ যত ঝোপালো করতে পারবেন ততই কিন্তু ফুলের কড়ি আসবে। তবে অনেকেই বলেন যে ভাই আমি ডাল কাটিং করেছি কিন্তু পেয়ারা গাছে ফুলের কড়ি আসতেছে না কেন? প্রিয় ভাই, একটা জিনিস খেয়াল করবেন, আমি সব সময় বলি ভালো মানের চারা সংগ্রহ করবেন, ভালো জাত। আমার যে জাতগুলো সেটা হচ্ছে গোল্ডেন 8, এটা হচ্ছে 12 মাস গাছে বিশেষ করে ফুল থাকে এবং বিশেষ করে ফলও থাকে। আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ভিডিও শেষের অংশে। তবে এখন মেন কথা বলি, সেটা হচ্ছে ডাল কাটিংয়ের যে বিষয়টা, কোন ডালটা কাটিং করবেন। যে সমস্ত ডালগুলো 7 পাতা অন্তর কোনো রকমই ফুল আসতেছে না, কোনো রকমই ফুলের কড়ি আসতেছে না, ওই ডালগুলো 4 পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন। যে সমস্ত ডালগুলো বিশেষ করে লম্বা হয়ে গেছে, 7 পাতা অন্তর কোনো রকমের ফুলের কড়ি নেই, সেই সমস্ত ডালগুলো 4 পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন। কেন কেটে দিবেন? পেয়ারা গাছ যত ঝোপালো করবেন ততই কিন্তু বিশেষ করে ফুলের কড়ি আসবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তবে একটা বিষয় কিন্তু অবশ্যই আপনার জানা প্রয়োজন, এখন যদি পেয়ারা গাছের ডাল কাটিং করেন সেক্ষেত্রে কি হবে জানেন? এখন গাছ ঘুমন্ত অবস্থায় আছে, ডরমেন্সিতে আছে। শীতকালীন সময় পেয়ারা গাছের ডালটা কাটিং করলে কি হবে, যেখান থেকে ডাল কাটিং করবেন ওর গোড়া থেকে যে পালসিটা বের হবে একটু লেট হবে, কিন্তু হালকা গরমের ভাব যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে কিন্তু পালসিগুলো বের হবে, আর ওই পালসি থেকে কিন্তু ফুলের কড়ি আসবে। যেহেতু এখন শীতকাল, গাছগুলো এখন খুবই কম বাড়বে, তাই ঘুমন্ত অবস্থায় আছে, এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন আপনি। তাহলে গাছের গোড়ার মাটিতে আমাদের খাবার দেওয়া হয়ে গেল, কোন ডালটা কাটিং করতে হবে সেটাও বলে দিলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে পোকামাকড় দমন করতে হবে। পেয়ারা গাছের সব থেকে বড় শত্রু হচ্ছে মিলিবাগ। পেয়ারার পাতার তলে সাদা সাদা ভাব থাকে, দেখছেন, যেটা গাছকে একদম নিস্তেজ করে দেয়। কি করে দেয়? গাছে ফুল ফল আনতে বাধাগ্রস্ত করে, গাছটা একদমই কিন্তু বসে যায়। আরও অন্যান্য সমস্যা আছে। তাই এই মিলিবাগ দমন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রতি 15 দিন অন্তর ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে। এটা 1 লিটার পানিতে 0.5 ml হারে প্রতি 15 দিন অন্তর যদি স্প্রে করতে পারেন পেয়ারার পাতার তলে এবং গাছে ভিজিয়ে, সেক্ষেত্রে এই মিলিবাগ আসবে না। এবং যে জাপ পোকার যে সমস্যা, আগার অংশটা অনেক সময় কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে ভালো ভূমিকা পালন করে এই ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রতি 15 দিন অন্তর এটা তো স্প্রে করবেন এবং পর্যায়ক্রমে প্রতি 1 মাস অন্তর চেষ্টা করবেন একটু বিশেষ করে ছত্রাকনাশকটা স্প্রে করার। সেটা কার্বনডাইজিম গ্রুপের হতে পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। তাই পেয়ারা গাছের ক্ষেত্রে বিশেষ করে শুধুমাত্র ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক স্প্রে করলেই যথেষ্ট, আর কি একটা ছত্রাকনাশক। এটা পর্যায়ক্রমে অবশ্যই আপনাকে স্প্রে করে যেতে হবে। তবে অনেকেই বলতে পারেন যে ভাই সব কিছু তো বললেন কিন্তু ভিটামিনের কথা তো বললেন না, এই ভিটামিন কি স্প্রে করা যায়? হ্যাঁ, স্প্রে করা যায়। এটা কতদিন অন্তর? প্রতি 21 দিন অন্তর স্প্রে করা যায়। ফ্লোরা আছে, মিরাকোলান আছে, প্লানোপিক্স আছে, লিটুসেন আছে, এটা আপনি স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার গাছে ভালো একটা ফুল ফল আসে সেক্ষেত্রে স্প্রে করার দরকার নেই। আর যদি মনে করেন না খুবই কম মাত্রায় আসে, সেক্ষেত্রে আপনি এই ভিটামিনগুলো স্প্রে করতে পারেন। এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে পেয়ারা গাছের শীতকালীন সময় কি কি পরিচর্যা করতে হবে, গাছের গুঁড়ার মাটিতে কি খাবার দিতে হবে, কি ডাল কাটিং করতে হবে এবং পোকামাকড় দমন করার জন্য কি স্প্রে করতে হবে এবং ভিটামিন স্প্রে করা যাবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, দেখার পর বুঝতে পারতেছেন না, কমেন্ট বক্সগুলো আছে, অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।